কাহিনী কণ্ঠে আপনাকে স্বাগত। আমরা এখানে অলৌকিক, রহস্য, রোমাঞ্চ এবং আরও অন্যান্য বিভিন্ন রকমের গল্প প্রকাশ করে থাকি। আজ কাহিনী কণ্ঠে আপনার জন্য রয়েছে স্বপন বুড়োর লেখা একটি ছোট গল্প, নিশির ডাক। শুরু করা হচ্ছে নিশির ডাক। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে, তখন তার মায়ের কঠিন অসুখ করে, তাই সে আল্লাদি পিসির কোলে মানুষ হয়। আল্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন। তার মাথায় একটু ছিট আছে বলে তিনি শ্বশুর ঘর করতে পারেননি। আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদের মতো কথা বলে বলেই তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়েদের কাছে তাই সে আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা এমন নাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায় না। ঝন্টাও আবার আল্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রে জড়িয়ে থাকেন, তাই আল্লাদি পিসির কোলে ছেলেকে দিয়ে তারও যেন সকল রকমের নিশ্চিন্তি। আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো তখন সে পিসির জন্যে নানা রকম মাছ ধরে নিয়ে আসতো। পিসি একগাল হেসে বলতেন, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বেঁচে আছি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, তখন ঝন্টাদের নিজেদের পুকুরে জল পড়ে। ঝন্টা গভীর রাত্রে গিয়ে সেখান থেকে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্যে শোল মাছ যদি পায়, তবে তার মুখে হাসি ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্যে সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আল্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিণ্ডি দেবে, এ কথাও সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। হঠাৎ 3 দিনের জ্বরে আল্লাদি পিসি মারা গেল। দিব্যি শক্ত সামর্থ্য আল্লাদি পিসি, দেহে রোগবালাই নেই। অমন ভাবে যে হঠাৎ তিনি মারা যাবেন তা বাড়ির কেউই ধারণা করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা। আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারোর সঙ্গে সে কথা বলে না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলেটা যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। একদিন রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধর্মর করে উঠে বসে। তার মা বলল, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন রে? এখন তো অনেক রাত, আয় ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিকে তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে বলল, মা, ও মামা, আল্লাদি পিসি আমায় ডাকলো যে। কথাটা শুনে ঝন্টার মা শিউরে উঠলেন। ঝন্টার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, রাম 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 রাম। পরের দিন সকালে পাড়ার 5 জন বৌঝে বলল, শোনো গো ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো কিন্তু। ওই পোড়ামুখী আল্লাদি এখনো মরে নেই, তাই তো এখনো ওর আশেপাশে ঘুর ঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। তিনি বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে বইতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করেছিলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় ও মোটকে রাখতো। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিসফিস আলোচনা শুরু হয়ে যায়। কেউ বিশ্বাস করে, আবার কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস। আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে, মাঠঘাট ডুবিয়ে, উঁচু নিচু গায়ের পথগুলোকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে।
তখন বোধহয় দুপুর রাত হবে। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সবকিছুই নজরে পড়ে, কিন্তু ভালো করে কিছুই ঠাউর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সাথে মিশে গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বিড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় যেন একটা ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলছে, একটা থমথমে ঝিমঝিমে ভাব। আমার কাছে ঠিক এমন সময় হঠাৎ ঝন্টার মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আহ্লাদি পিসি ওকে ডাকছে, বলছে, ওরে ঝন্টা, সে কি রায়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত 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 মাছ উঠেছে, দেখবি দেখবি, আয় আয়, তোর পলোটা আনতে বলিস না কিন্তু। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো? ঝন্টা ভেবে কুলকিনারা পায় না। ও যে খালই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেছে। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। এই যে সেই শেওড়া গাছ। আমায় পোড়া শোল মাছ খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। তাকে দেখতে ঠিক আহ্লাদি পিসির মতো। এতক্ষণে ঝন্টার জ্ঞান ফিরে এলো। আহ্লাদি পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাক শুনে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণে চেষ্টা করলো পালিয়ে যাওয়ার, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আহ্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা, আমি যে আর কিছু চাই রে, দিয়ে যা, নিস নে, দিয়ে যা। আহ্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত ছোটে। হঠাৎ সে দেখলো একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো তখন ওর মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাবড্যাবে চোখে চেয়ে থাকে। গায়ের সবাই বলল, দেখো জন্টার মা, এখন থেকে জন্টাকে একেবারে সুখে সুখে রাখতে হবে। পেতনিরা কিন্তু ওরম করে, নিশিরটাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মুটকে রাখে। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন একটা পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে সবাই আটকে উঠল। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন
সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে দেয়। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস নে ঝন্টা, ওসব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে ঝন্টাকে দেখতে আসতো। কথায় কথায় একদিন গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জ্বরটা ফুরিয়ে গেছে, কাশির জ্বরটা না হলে আমার মুখে রসে না। আপন মনে ঝন্টা বলল, তুমি জ্বরটা খাবে ঠান্ডি। সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটি কৌটো। যারা আশেপাশে ছিল ব্যাপারটা তারা জানতো, তারা খুলে বলল ব্যাপারটা। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু যেই তিনি আহ্লাদে পিসির কথা শুনলেন, অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে, লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রি বা লোকে এভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজে আস্তে আস্তে ভিড়টা কমে আসতে লাগলো। গমগমে বাড়িটা আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে এলো। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে প্রাণপণে বুকের কাছে টেনে নেন। বাঁশঝাড়ের পেছন দিক থেকে যেখানে একটানা ঝিঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। তার কেবলই মনে হয় যে তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধ্যে থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সে দিয়েছে সেই খবরও কেউ রাখে না। গেরস্থ বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমন ভাবে হামলাচ্ছে যে মনে হয় যেন কোনো অশুভ ইঙ্গিত পেয়েছে তারা। মাঝে মাঝে কালো প্যাঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শো শো হাওয়া বুক চিরে উত্তর জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝে নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলে পর্যন্ত কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে বুঝি কাল ঘুমে পেয়েছে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছেন। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশের 10টা লোক ঘুমোতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সাথে সাথে দাবার ছক একপাশে সরিয়ে রেখে তারা সবাই ফরাসের উপর অঘরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে। তারই সঙ্গে তাল রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার উপর কালপুরুষ। একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় যে ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমন ভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে
কার যেন ফিস ফিসানি শোনা গেল। ঝন্টা, উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে, দেখবি আয় আয়। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক? কোথায় যেতে হবে কিছুই সে জানে না, তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের কানাকানির মতো কার আহ্বান শোনা গেল। আজ আর বলো নিসনে ঝন্টা, খাবলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সাথে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাবলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠানে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে এলো তালা লাগানো মেঘের গর্জন আর বাদুরের ডানার ঝটপটি। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না। ওইখানে ওই দেখ, ওই দেখ, কত মাছ খাই মারছে। তুই দেখতে পারছিস না ঝন্টা? এগিয়ে যা, যা, ছড়ে দে খাবলা জাল। অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবুও ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, তখন সারা গায়ের মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গায়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, ওই আল্লাদি পোড়ামুখী পেট নিয়ে হয়েও ওকে ভুলতে পারেনি গো, তাই তো রাহু হয়ে জনটাকে কোলে টেনে নিল। বহু বছর কেটে গেছে, এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে। শেষ হলো নিশির ডাক। ঠিক এরকমই আরো একটি নতুন গল্প নিয়ে আমরা আবার ফিরে আসবো।